দেশ মেতেছে যুদ্ধে, ভোটের যুদ্ধে। ৪ঠা জুন জানা যাবে যুদ্ধের ফল। ঠিক তার দুদিন পর আর এক যুদ্ধ ফুটবলের মাঠে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে ভারতকে টিকে থাকতে সেই ম্যাচে কুয়েতকে হারাতেই হবে। আজ ভোট যুদ্ধে রাজ্যে শেষবার প্রচার করে গেলেন প্রধানমন্ত্রী। আজই কলকাতায় এলেন সুনীল ছেত্রী। এলো ভারতীয় দলও। কুয়েতের বিরুদ্ধে ম্যাচই ভারতের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ। SC-11 কে ঘিরে আবেগের ঢেউ বিমানবন্দরে। নেতাজির জন্মদিনের ছুটি চেয়ে প্রতিবাদে মোদির পথেই হাঁটলেন মমতা। বারুইপুরেও মমতার কোনো সভা ছিল না, হঠাৎই ঠিক হয় সভা। বারুইপুরে গিয়ে নিজেই জানিয়েছেন সে কথা, বলেছেন মোদির কথার উত্তর দিতেই সভা প্ল্যান করা। তাহলে কলকাতা উত্তরেও তাই, মোদিকে উত্তর দিতেই। উত্তর মানে আনসার। বিজেপি যদিও বলছে উত্তর এবার বিজেপির, মানে কলকাতা উত্তর। তবে কলকাতা উত্তর চিন্তায় রেখেছে তৃণমূলকে। না হলে পদযাত্রা শেষে মমতা ব্যানার্জি আলাদা বৈঠক করেন প্রার্থী সুদীপ ব্যানার্জি আর কুণাল ঘোষের সঙ্গে। তেলে জলে যে মিলমিশ হচ্ছে না, মমতা ব্যানার্জিও টের পেয়েছেন। আর সেটাই ডুবাবে না তো উত্তরে। এই আসন তো তৃণমূলের প্রেস্টিজ ফাইট। মমতার বিরুদ্ধেই বিষোদ্গার করে দল ছেড়ে বিজেপিতে গেছেন তাপস রায়। তাই সুদীপকে জেতাতে মরিয়া চেষ্টা। সবাই মিলে আমাদের জয়ের কনস্টিটিউয়েন্সি আরও একবার জিততে হবে, তার কিছু পরামর্শ বা নির্দেশ তিনি দিলেন। দিদি বললেন যত বেশি পারুন ভোটে জিতে আসুন। 5 বছর পর্যন্ত বিনামূল্যের রেশন, মোদির গ্যারান্টি। মোদি দেশেরই জন্যে, মোদি দেশেরই জন্যে, মোদি দেশের। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। আবার দেখুন দক্ষিণে একসঙ্গে এক মঞ্চে দুজন, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। মেটিয়া ব্রুজে প্রচার মঞ্চে দুজন একসঙ্গে। 1 নম্বর চিহ্নে, আচ্ছা ও 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতামে মানে ভিক্টরি চিহ্ন, 2B ফর ভিক্টরি। 2 নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন। আমি আপনাদের ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, ও সবসময় কনস্টিটিউন্সির কথা খুব ভাবে। মেটিয়া ব্রুজ ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে পড়ে, তাই অভিষেকই এখানে প্রার্থী। তার হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। শেষ দফার আগে জমে জমাট ভোট রাজনীতি। 1 নয় মানে 1 তারিখে শেষ দফার ভোটে বাংলায় 9 আসনে ভোট। খোদ শাসক সেনাপতি চালিয়ে খেললেন তার আগে। রাজ্যে 33 আসনে ভোট শেষ। বাকি 9 লোকসভার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো গুনে গুনে বলে দিলেন। বললেন কি, 33-এ 23। দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে। 7ম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে। 33টার মধ্যে তৃণমূল 23 বার করে দিয়েছে। তার মানে অভিষেক বললেন 33-এ 23 বার। দেখুন, বিজেপি স্লোগান তুলেছিল আপকি বার 400 পার। তারপর তৃতীয় দফার পরপরই মুখ্যমন্ত্রী বললেন বিরোধী ইন্ডিয়া জোট 315। তাই নিয়ে চলছিল। এসবের মধ্যেই নতুন সংখ্যা
নতুন করে শুরু হলো বঙ্গ বিজয় করবে কে? বাংলায় অশ্বমেধের ঘোড়া যে ছুটছে সে কথা তো বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। হঠাৎ বাংলাতে বেশি সংখ্যা আসন কেন? তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। এটা খুব স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে, তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী। ভোটদান বাকি আছে, সপ্তম দফায় ভোট হয়নি, 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 বার করে দিয়েছে। ওনাকে ওনার যে কোম্পানি আছে আইপ্যাক, যাকে উনি নিয়ে এসছেন, অনেক টাকা দেন তাকে, তারা তো আর মুখের উপর সত্যি কথা বলতে পারবেন না। ওনাকে রিপোর্ট দিচ্ছে 23 খানা জিতে গেছি, 25 খানা জিতে গেছি, স্বপ্নে থাকুন না, অসুবিধে কি আছে। নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় শিন্ডে খুঁজেছেন, মহারাষ্ট্রের শিন্ডের মতন। কেউ শিন্ডে হলে আপাতত তার কনফিডেন্স বাড়ে, এটা আমরা জানি, কিন্তু আবার সেই কনফিডেন্সটা বেশি দিন ধরে রাখা যায় না। কে কখন কোথায় কি চার ফেলে রেখেছেন তা আপনি বুঝতে পারছেন কিছু? এর আগে বলছিল 42 পাবে, তার থেকে কমেছে 23 কেন কে জানে। 4 তারিখে বুঝতে পারবেন পায়ের তলা থেকে মাটিটা ছট করে সরে গেছে, খেজুর গাছে তুলে দিয়েছে, এবার যখন পড়বে এমনভাবে পড়বে খেজুরের কাটাও ফুটবে। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। যখন বলছে ইউপি থেকেও বাংলায় বেশি আসন পাও আমি আশা করছি, তার মানে গেছে, তার মানে অলরেডি গেছে, প্রথমেই ধসটা নেমেছিল। তবে আমার না আজ এই ফ্রেমটা পিকচার পারফেক্ট লেগেছে। দলের 1 নম্বর দলের 2 নম্বরের হয়ে প্রচার করছেন, তারপর বলছেন মঞ্চ থেকেই দলের নাম্বার 1 নাম্বার 2 কে ভোট দিতে গেলে নাম্বার 2 ইভিএম এ প্রেস করতে হবে। দেখুন, 1 নম্বর চিহ্নে তৃণমূল কংগ্রেস চিহ্নে 1 নম্বর চিহ্নে, আচ্ছা ও 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতামে মানে ভিক্টরি চিহ্ন, 2 বি ফর ভিক্টরি, 2 নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন। আমি আপনাদের ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, ও সবসময় কনস্টিটিউন্সির কথা খুব ভাবে। এবার যে প্রশ্নটা করবো এটা আমার অত্যন্ত একটা নিজের করার ইচ্ছে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমি 5-6 বছর আগে দেখেছি। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড, একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন? প্লিজ, আপনাকে কি এইসব কোশ্চেন করবার জন্য আপনি আমাকে ইন্টারভিউতে ডেকেছেন? না না, তো আগে আমি জানি নেতাদের আপনারা আগে থেকে কোশ্চেন তৈরি করে দেন, তারপরে তারা যেগুলো শিখে এসে উত্তর দেয়। এটা দল ঠিক করবে, ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। TV9 বাংলার মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেদিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জবাবের কাটা ছেঁড়া করলে উত্তর মিলবে 3টে। 1, উত্তরসূরি ঠিক করবে দল। 2, দলের ডেডিকেটেড সোলজার মানে একনিষ্ঠ সৈনিক। আর 3, ছোট্টবেলা থেকে তৈরি করেছেন খোদ তৃণমূল নেত্রী। কি বুঝলেন? সেটা তো ভালোই বুঝেছেন বিজেপি নেতারাও। एक और परिवारवादी पार्टियां है जिसमें ममता बनर्जी अपने भतीजे को सीएम बनाना चाहती है। মারবে যত, কাটবে যত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। এটা জোড়া ফুলের দল। মিথ্যাবাদী তো সেই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী। একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না। 5 साल में 5 PM, और इसके लिए दावेदार कौन कौन है? गांधी परिवार का बेटा, टीएमसी वाले परिवार का भतीजा। কোথায় মিটিং করেছে, গালাগালি দিয়েছে, আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী। আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বুধবারও বললেন মমতা ব্যানার্জি। কে নয়, ওর যখন 2.5 বছর বয়স তখন থেকে ও পার্টি করে। তখন থেকে কেন জানেন? সিপিএম আমায় মাথায় মেরে চুরমার করে দিয়েছিল, তখন ও আমায় দেখেছিল, আমার মাথা হাত পুরো বাঁধা। তখন থেকে পার্টি করে স্লোগান দিত যে দিদিকে মারলে কেন, সিপিএম জবাব দাও।
গত বছর 16ই জুন নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার দিনই কথাটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে 90 সালে হাজরায় আক্রমণের ঘটনা। তখন 2 বছর বয়স, ও মার কোলে বসে সব ঘটনা শুনছে এবং তারপরের দিন থেকেই ও কি করতো জানেন, একটা ঝান্ডা নিয়ে বলতো ও মানে কলেজে পাশ করার পর থেকে পলিটিক্সটা ডাইরেক্ট করে, অ্যাক্টিভলি করে। আমি চাই ওরা ভালো তৈরি হোক, ইয়াং জেনারেশনকেও দরকার আছে। তাহলে নতুন যৌবনের দূত অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে নেই গত বছর মে মাসে মালদায় নবজোয়ারের মঞ্চেই তো সেদিন বললেন মুখ্যমন্ত্রী, আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি, ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে, তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেঁথে দেয় ভালো করে। বিজেপি নেতাদের আজকে আমি এই সভা থেকে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। সুতরাং মনে রাখবেন, আমি 3টে জেনারেশন তৈরি করে দিয়েছি, এটা আমার গর্ব। কারণ আমরা যদি জেনারেশন তৈরি না করি, আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসটাকে কে রক্ষা করবে? অভিষেককে কেন ছোট থেকে তৈরি করেছেন, কি তৈরি করেছেন তা তো আমরা জানি না। ভালো পকেটমারি শিখিয়েছেন কিনা, গরু কয়লা বেচা শিখিয়েছেন কিনা, এগুলো তো আমরা জানি না, উনি ভালো বলতে পারবেন। বিজেপির নিশানায় শাসকের নাম্বার 2 বারবার। তাহলে আক্রমণ শানিয়ে শাসকের নতুন ভরকেন্দ্রকেই মান্যতা দিচ্ছে বিজেপি। তিনি যে নাম্বার 2 সে কথাও বুঝিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ছিল দক্ষিণ কলকাতা, এখন সারা বাংলায় দুর্জয় ঘাঁটি 1 নম্বর জায়গায় রয়েছে ডায়মন্ড। একটা প্রার্থী টেন্টেড, তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে। ও বলেছে 10 তারিখ পর্যন্ত আপনি বাইরে থাকুন, তারপরে তো কি হবে সবাই জানে, আমি আর বলছি না। আপনাদের ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, ও সবসময় কনস্টিটুয়েন্সির কথা খুব ভাবে। ওখানে মাঝে মাঝে বলি, ভাই তুই পারিসও, তোর মতো কনস্টিটুয়েন্সি দেখতে কেউ পারবে না। বন্দে ভারত এখন স্লিপার এবং মেট্রোতেও মোদির গ্যারান্টি। মোদি দেশেরই জন্যে, মোদি দেশেরই জন্যে, মোদি দেশের। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আজ এই কনফিডেন্স আরো একবার শোনা গেল মমতা ব্যানার্জির গলায়। দেখুন, সেটিং রাজনীতির খুব চেনা শব্দ, কিন্তু মমতা ব্যানার্জি আজ বললেন যে দমদম কেন্দ্রে নাকি রাম বামের সেটিং হয়ে গেছে। মানে দমদমে সুজনকে জেতাতে রামের ভোট বামে, আর বরানগরে বিজেপিকে জেতাতে বামের ভোট রামে। এত সিপিএম কংগ্রেস আর বিজেপির একাকার, এত আন্ডারস্ট্যান্ডিং আমি ভেবে পাই না। একটা পলিটিক্যাল পার্টি, তার একটা ইডিওলজি থাকবে। দমদমে আজকে শুনলাম বিজেপির ভোটটা, এমপি ভোটটা নাকি সিপিএম বাবুদের দেবেন, আর এমএলএদের ভোটটা বিজেপি, সিপিএম ওটা বিজেপিকে তুলে দেবে। এই যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে আমি এখানে কি করে ওদের সাথে জোট করি বলুন? দেখুন, গতকাল নরেন্দ্র মোদীর রোড শোয়ে তাপস রায়ের সঙ্গে কিন্তু এই দমদম কেন্দ্রটাকেও কোথাও ছোঁয়ার চেষ্টা হয়েছিল। মমতা ব্যানার্জি এর আগে সৌগত রায়ের হয়ে পদযাত্রা করেছেন, আর সেখানে হেঁটেই কি তিনি বুঝেছেন সেটিং হয়েছে? এটা মুখ্যমন্ত্রীর আজকের কথায় হতাশা স্পষ্ট হয়েছে যে তৃণমূল দমদমে হারবে, এটা উনি বুঝে গেছেন। সেই কারণে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবার সেই পুরনো বস্তাপচা কথা, বিজেপি সিপিএমকে নাকি ভোট দেবে। আরে বাবা, সিপিএমের পুরনো ভোট সব ফেরত পাচ্ছে। জোট তো তৃণমূল আর সিপিএমের জোট। পশ্চিমবাংলায় জোটটা হয়নি, এটা অন্য কোনো কারণ নয়। চোরেদের বিরুদ্ধে লড়ছেন বলে সিপিএম করেনি তা নয়। পশ্চিমবাংলায় যদি হাত কাস্তে হাতুড়ি তারা আর তৃণমূলের জোড়া ফুল একসঙ্গে উঠতো, তাহলে 3টে পার্টি শেষ হয়ে যেত। এটা ওদের ক্যালকুলেটিভ ওয়েতে এখানে লড়াইয়ের নামে চলছে। এবং সুজন চক্রবর্তী তো আলাদা কোনো দলের প্রার্থী নয়, সুজন চক্রবর্তী তৃণমূলের ড্যামি ক্যান্ডিডেট। আচ্ছা, মমতা ব্যানার্জি যা বলছেন সেটা কি নেহাতি কথার কথা? একটা হিসেব দেখুন, 2019 লোকসভা ভোট দমদম কেন্দ্রে সৌগত রায় জিতেছিলেন 53,437 ভোটে। যদি ভোট শেয়ার দেখেন, মানে পার্সেন্টেজে, তৃণমূল পেয়েছিল 43%, বিজেপি পেয়েছিল 38.6, মানে প্রায় 39%, সিপিএম 14%, কংগ্রেস 2.4। তৃণমূল আর বিজেপির হার জিতের ফারাক কত? 4.4%। এই 4.4% ভোট ম্যানেজ করতে পারলেই বিজেপি শিলভদ্রর জিতে যাওয়া একটা সম্ভাবনা থাকে কি?
আবার আরো একটা হিসেব দেখাবো আপনাদের। সেই হিসেবটা 2021-এর বিধানসভার। এই 2021-এর বিধানসভায় যদি হিসেব করি তাহলে ওই দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভোট শেয়ার বেড়ে হয়েছিল 49%। বিজেপি আর সিপিএম এর ভোট শেয়ার কমে 32.5 আর 12.6% হয়েছিল। অর্থাৎ তর্কের খাতিরে সেক্ষেত্রে বাম কংগ্রেস বিজেপি ভোট এক হলেও 49% পৌঁছানো সম্ভব নয় যদি না তৃণমূলের ভোট শেয়ার কমে। মুখ্যমন্ত্রী চাইছেন যে কোনো মূল্যে এই সমস্ত গুলিয়ে দেওয়া কথাবার্তার মধ্যে দিয়ে আজকে তিনি সিপিআইএম এর ভোটটা দমদম কেন্দ্রে বাড়াতে, কিন্তু সেটা দমদমের সিপিএম সমর্থকরাই হতে দেবে না। দমদমে উনি 3-4টে মিটিং করেছেন, লোক জোটেনি, লোকের চাইতে পুলিশ বেশি। রাস্তায় হেঁটেছেন, সমস্ত রাস্তা বন্ধ করে 3-4 ঘন্টা, মানুষ বিরক্ত, বুঝেছেন যে মানুষের রেসপন্স নেই, তৃণমূল হারবে। অনেকে বলেছিল কেন করিনি এই কারণে, যতদিন এরা এই ফর্মুলায় খেলবে আমি খেলবো না, আমি একা খেলবো। এখন আর বলা উচিত ছিল সিপিএম এর ভোট তো সিপিএম ফিরে আসতে দেখতে পাচ্ছি, এটা বলতে না পেরে উনি এখন বলছেন বিজেপি নাকি সিপিএমকে ভোট দেবে আর আরেক জায়গাতে নাকি সিপিএম বিজেপিকে ভোট দেবে। একমাত্র দমদমের মানুষের লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য সিপিএম, কংগ্রেস, ওখানে সামান্য কিছু আইএসএফ আছে, আইএসএফ এবং অন্যান্য যারা আমাদের মতাদর্শে বিশ্বাস করেনও না, তারাও এবার বিজেপি প্রার্থীকে ভোট দেবেন। তবে দিনের সেরা টক্করটা দেখাবো একেবারে শেষে। टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है। এই রকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। ভাই কি মিথ্যে বলতে পারে? विकास के जो काम मोदी करता है, टीएमसी कहती है এটা হতে দেব না। চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদি। শেষ দফা ভোটের আগে নাগরিকত্ব পেলেন 8 বাঙালি শরণার্থী, 7 জন উত্তর 24 পরগনার এবং 1 জন নদিয়ার বাসিন্দা। সিএএ কার্যকর হওয়ার পর প্রথম বাঙালি শরণার্থীকে নাগরিকত্ব। ঠোঁটকাটা আবার আগামীকাল।